আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 13 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় ধরাশায়ী হয়েছে বিজেপির মিত্রজোট অগপ, 4টি জেলা পরিষদেই অধরা জয়। রামকৃষ্ণনগর বিধানসভায় ক্লিন সুইপ বিজেপির, অস্তিত্ব সংকটে কংগ্রেস। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা, খুলছে স্কুল কলেজ। পঞ্চায়েত নির্বাচনে অন্যায় স্বৈরাচার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছে কংগ্রেস, বললেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ। বুক চিতিয়ে লড়েছেন কর্মীরা, বললেন জেলা সভাপতি। রিটায়ারমেন্টের পর কোনো পদ নেব না, শেষ দিনে জানালেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। ঘোষিত আইপিএল এর দ্বিতীয় দফার সূচি, বাড়তি সুবিধা পেল এই দল, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। ভেজাল মদ খেয়ে প্রাণ গেল 15 জনের। এবং সর্বশেষ খবরটি হলো, প্রধানমন্ত্রীকে এক ডাক প্রশ্ন কংগ্রেসের, অমিত শাহের ইস্তফা দাবি। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় ধরাশায়ী হয়েছে বিজেপির মিত্রজোট অগপ। বিজেপি জেলার 16টির মধ্যে 4টি জেলা পরিষদ আসন অগপকে ছেড়ে কোনো লাভ হয়নি। একটি আসনেও জয়লাভ করতে পারেনি অগপ। মূলত মুসলিম অধ্যুষিত আসনগুলোই অগপকে ছেড়ে দিয়েছিল বিজেপি, কিন্তু মিত্রজোটকে ভোট দেননি মুসলিমরা। তবে মুসলিমরা বিজেপিকে ভোট দেননি এমন তথ্য মানতেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস। সংখ্যালঘুরা ভোট না দিলে বিজেপির একাধিক মুসলিম প্রার্থী কিভাবে জয়ী হলেন, প্রশ্ন তুলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অপরদিকে এই ধরাশায়ীর জন্য অগপকে দায়ী করেন মিশনবাবু। অগপর সাংগঠনিক ভিত নেই বলে মন্তব্য করেছেন সাংসদ। সবকা সাথ সবকা বিকাশ ফর্মুলা নিয়েও মুসলিম ভোটের জন্য হাতড়াতে হচ্ছে শাসক দল বিজেপিকে। কিন্তু দীর্ঘ বছর ধরে সরকারে থাকার পরও মুসলিম ভোট অধরাই থাকছে বিজেপির বাক্সে। ফলে এবারের পঞ্চায়েত নির্বাচনে এক প্রকার হতাশার চিত্রই ফুটে উঠতে দেখা গেছে শাসক শিবিরে। মুসলিম ভোট অধরা ধরে নিয়ে এবার মিত্রজোট অগপকে একাধিক আসন ছেড়ে দিয়েছে শাসক দল, যার মধ্যে দক্ষিণ করিমগঞ্জের 4টির মধ্যে 3টি আসনই অগপকে সঁপে দিয়েছিল বিজেপি। সঙ্গে উত্তর করিমগঞ্জ থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি আসনও অগপকে দিয়ে দেয় শাসক দল। উদ্দেশ্য ছিল মিত্রজোট হিসেবে অগপ হয়তো ওইসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে বাজিমাত করতে পারে। তাছাড়া দক্ষিণ করিমগঞ্জ থেকে বিধায়ক সিদ্দিক আহমদও রয়েছেন, তিনিও অগপকে জেতাতে সাহায্য করেছেন, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। প্রতিটি আসনেই বাজেভাবে ধরাশায়ী হয়েছে অগপ। মিত্রজোটের এই শোচনীয় অবস্থায় মুসলিম ভোট না পাওয়ার চিত্র ফুটে উঠেছে। বিজেপি দীর্ঘ বছর চেষ্টা চালিয়েও মুসলিম ভোট না পাওয়ায় অগপকে দিয়ে বাজি ধরেছিল, কিন্তু এতেও সফল হয়নি। ফলে বিধানসভা নির্বাচনের আগে মুসলিম ভোট নিয়ে আবার চিন্তার বাজ পড়েছে শাসক শিবিরে। যদিও এমন তথ্য মানতেন মিশন ও কৃষ্ণেন্দু, এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। বিজেপি ঠিকই মুসলিম ভোট পেয়েছে বলে মন্তব্য করেন কৃষ্ণেন্দু পাল। বলেন, মুসলিমরা বিজেপিকে ঠিকই ভোট দিয়েছেন, না হলে রামকৃষ্ণনগরে জেলা পরিষদ আসনে মুসলিম প্রার্থীর জয়ী হওয়া সম্ভব ছিল কি? এছাড়া একাধিক জিপিএপি সহ মুসলিম ওয়ার্ড মেম্বারও বিজেপি থেকে জয়ী হয়েছেন। এমনকি মুসলিমদের ভোটে সাংসদ কৃপনাথ মালাহ জয়ী হয়েছেন বলে মন্তব্য করেন কৃষ্ণেন্দু। তবে এই শোচনীয় অবস্থার জন্যই অগপকে দায়ী করেন মিশনবাবু। বলেন, অগপর সাংগঠনিক শক্তি বলতে কিছুই নেই। তারা বিজেপির সংগঠনের উপর ভর করে নির্বাচন লড়েছে, অন্যের উপর নির্ভর করে বসে থাকলে হয় না। তবে বিজেপি প্রার্থীরা ঠিকই মুসলিম ভোট পেয়েছেন বলে মন্তব্য করেন মিশন রঞ্জন। অপরদিকে রামকৃষ্ণনগর বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনে ক্লিন সুইপ করেছে শাসক দল বিজেপি। 4টি জেলা পরিষদ আসনের মধ্যে 4টিতেই আধিপত্য দেখিয়ে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। ভৈরবনগর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী রাজেশ দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সুমন্ত কুমার দাসকে 18,015 ভোটে পরাজিত করেছেন। রাজেশ পেয়েছেন 26,587 ভোট, সুমন্ত দাস পেয়েছেন 8,572 ভোট। দুর্লভপুরা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি জয়ী হয়েছেন 9,700 ভোটের নির্দল প্রার্থী মৃত্যুঞ্জয় নাথকে পরাজিত করে। প্রণব মুখার্জি পেয়েছেন 15,739 ভোট। এর বিপরীতে নির্দল প্রার্থী মৃত্যুঞ্জয় পান 6,039 ভোট। চেরাগি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পঙ্কজ রায় শর্মা 15,323 ভোটে কংগ্রেস প্রার্থী কুবের যাদবকে পরাজিত করেছেন। পঙ্কজ রায় শর্মা পেয়েছেন 22,098 ভোট। এর বিপরীতে কংগ্রেস প্রার্থী কুবের যাদব পান 6,775 ভোট। আলিপুর জেলা পরিষদ আসনের সংখ্যালঘু ভোট হিন্দু ভোটের চেয়ে প্রায় 3 গুণ বেশি হলেও সেই আসনটিও ধরে রাখতে পারেনি কংগ্রেস। বিজেপি প্রার্থী রেজনা বেগম 4,567 ভোটে কংগ্রেসের জাসমিন সুলতানাকে পরাজিত করেছেন। রেজনা বেগম পেয়েছেন 23,264 ভোট। এর বিপরীতে জাসমিন সুলতানা পান 18,497 ভোট।
এদিকে রামকৃষ্ণগড় বিধানসভায় 40টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে 23টিতে জয়লাভ করে বিজেপি। শুধুমাত্র রাতাবাড়ি আঞ্চলিক পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী জাসমিনা নাসরিন চৌধুরী জয়লাভ করেন। নির্বাচনের আগেই 10টি আঞ্চলিক পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। এরপর নির্বাচন হওয়া 14টি আসনের মধ্যে 13টিতে জয়লাভ করে বিজেপি। উল্লেখ করা আবশ্যক যে রাতাবাড়ি বিধানসভা, যা বর্তমান নাম বদল হয়ে রামকৃষ্ণগড় বিধানসভা, এই বিধানসভা কংগ্রেসের দিনেও গেরুয়া দুর্গ হিসেবে পরিচিত। আর এখন চলছে বিজেপির সরকার। এর মধ্যে বিজয় মালাকারের মতো পরিশ্রমী বিধায়ক পেয়ে বাড়তি উৎসাহিত দলটির কর্মীরা। ফলে এমন ফলাফল অনেক আগেই মনে হচ্ছিল, যা বাস্তবায়িত হয়েছে। অপরদিকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির জেরে স্তব্ধ হয়ে পড়েছিল জম্মু কাশ্মীর। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। থমকে যায় সাধারণ জনজীবন। তবে সাম্প্রতিক শান্তি প্রক্রিয়ার প্রেক্ষিতে এবার ধীরে ধীরে সন্ধ্যায় ফিরছে উপত্যকা। কাশ্মীরের ডিভিশনাল কমিশনার জানান, উপত্যকার সামগ্রিক পরিস্থিতি আগের থেকে অনেকটা স্থিতিশীল। পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে জম্মু কাশ্মীরের অধিকাংশ স্কুল, কলেজ ফের খোলা হয়েছে। তবে সীমান্তবর্তী এলাকাগুলিতে শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হবে না। কুপওয়াড়া, বারামুল্লা ও বান্দিপুরার মতো এলাকাগুলিতে আপাতত এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। রবিবার সকাল থেকে আর কোনো নতুন উত্তেজনার খবর নেই। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য প্রশাসন ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফেরাতে চাইছে উপত্যকাকে। স্থানীয়দের মধ্যে স্বস্তির হাওয়া। আশা করা হচ্ছে আগামী দিনগুলিতে আরও স্থিতিশীল পরিবেশে ফিরবে জম্মু কাশ্মীর। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনে অন্যায়, স্বৈরাচার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছে কংগ্রেস, বললেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ। এবারের পঞ্চায়েত নির্বাচনে অন্যায়, স্বৈরাচার এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়েছে কংগ্রেস। এই লড়াইয়ে কাছাড়বাসী সামিল হয়ে কংগ্রেস প্রার্থীদের প্রাণ খুলে আশীর্বাদ দিয়েছেন। ফলে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে জেলায় 7টি জেলা পরিষদ আসন দখল করতে সক্ষম হয়েছে কংগ্রেস। এমনকি কংগ্রেসের এক নেত্রীও নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছেন। কংগ্রেসের এই জয় অন্যায় এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কাছাড়বাসীর জয়। ভোট গণনা শেষে কংগ্রেসের ফলাফল নিয়ে সন্তোষ ব্যক্ত করে এই মন্তব্য করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়ায় অভিজিৎ বলেন, পঞ্চায়েত নির্বাচনে ডক্খানি রাত বাজার সঙ্গে সঙ্গেই কংগ্রেসকে বিভিন্নভাবে কুপকাত করতে সক্রিয় হয়েছিল শাসক গোষ্ঠী সহ একটা প্রতিক্রিয়াশীল শক্তি। কংগ্রেসকে কিভাবে হেয় প্রতিপন্ন করে কালিমালিপ্ত করা যায়, সেটা যেমন বিজেপির এজেন্ডা ছিল, তেমনি বিজেপির বি টিম হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও কংগ্রেসের ভিতরে থাকা কিছু আগাছা সক্রিয় হয়েছিল। কিন্তু নির্বাচনে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি সহ শাসক গোষ্ঠীর অন্যায়, অবিচার এবং সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেন কংগ্রেসের লড়াকু কর্মীরা। এর ফলে কাছাড়ে জেলা পরিষদ দখল করতে না পারলেও বিরোধীর মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছে কংগ্রেস। এর জন্য সমস্ত কৃতিত্ব যেমন কংগ্রেস কর্মীদের, তেমনি ধন্যবাদের পাত্র কাছাড়ের সচেতন ভোটাররা। অভিজিৎ পাল কোনো রাগটাক না রেখেই বলেন, শাসক দল বিভিন্নভাবে কংগ্রেসকে নিঃশেষ করে দেওয়ার ফন্দি এঁটেছিল। ভয় ভীতি দেখিয়ে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করানো, প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের একাধিক প্রত্যাশীর মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করা হয়েছিল। এর জন্য সবকটি কেন্দ্রে প্রার্থী প্রক্ষেপ করা সম্ভব হয়নি। এমনকি যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা 1 সপ্তাহ থাকার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। বাধ্য হয়ে অনেক প্রার্থীকে হোটেলবন্দি করতে হয়েছে। আর ওই গণনার সময় কংগ্রেসে থাকা বিজেপির বি টিমের সদস্যরা কংগ্রেসের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে প্রার্থীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করেন। তারপরও চাপের কাছে কোনো ধরনের নতি স্বীকার না করে শিরদাঁড়া সোজা রেখে লড়েছেন কংগ্রেস কর্মীরা, যার ফলে সবকটি আসনে কংগ্রেস প্রার্থীরা বিজেপিকে যেমন কড়া টক্কর দিয়েছেন, তেমনি 7 আসনে কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন। অপরদিকে রিটায়ারমেন্টের পর কোনো পদ নেব না, শেষ দিনে জানালেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আজ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার শেষ কর্মদিবস। তিনি প্রায় 6 মাস এই পদে দায়িত্ব পালন করেছেন এবং সুপ্রিম কোর্টে তার মোট কার্যকাল ছিল 5.5 বছর। দিল্লি জেলা আদালত থেকে শুরু করে দিল্লি হাইকোর্টে বিচারপতি হওয়া পর্যন্ত তার আইনি যাত্রা অসাধারণ। রিটায়ারমেন্টের আগে আজ তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি রিটায়ারমেন্টের পর কোনো পদ গ্রহণ করবেন না, তবে আইনের ক্ষেত্রে তিনি সক্রিয় থাকবেন। জাস্টিস খান্নার উল্লেখযোগ্য রায়ের মধ্যে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের জামিন, ইলেকটোরাল বন্ডকে অবৈধ ঘোষণা, মন্দির মসজিদ বিতর্কে নতুন জরিপে নিষেধাজ্ঞা, ওয়াকফ সংশোধন আইনে মুসলিম পক্ষকে স্বস্তি এবং অনুচ্ছেদ 370 বাতিলের রায় বহাল রাখা।
আজ তিনি বলেন তার কোনো গোপনীয়তা নেই। জাস্টিস যশবন্ত বর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি জানান, একজন বিচারপতির তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, একজন বিচারপতির মধ্যে ন্যায় বিচারের চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং বিচক্ষণতা থাকা উচিত। বিষয়ের ইতিবাচক ও নেতিবাচক দিক বিবেচনা করে যুক্তিসঙ্গতভাবে রায় দেওয়া হয় এবং সময় বলে সিদ্ধান্তটি সঠিক ছিল কিনা। জাস্টিস খান্নার পর দেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন জাস্টিস পি.আর. গাভাই। তিনি দেশের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি হতে চলেছেন এবং দলিত সম্প্রদায় থেকে সুপ্রিম কোর্টের দ্বিতীয় সিজেআই হবেন। অপরদিকে ঘোষিত আইপিএলের দ্বিতীয় দফার সূচি, বাড়তি সুবিধা পেল এই দল। ভারত পাকিস্তান সংঘর্ষের জেরে সাময়িকভাবে বন্ধ হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবার দুই পক্ষের সংঘর্ষ বিরতির পর আবার শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। কবে থেকে আবার এই প্রতিযোগিতা শুরু হবে তা জানিয়ে দিয়েছে বিসিসিআই। প্রায় সপ্তাহ খানেকের জন্য বন্ধ হয়েছিল আইপিএল, তবে নতুন সূচি প্রকাশ্যে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 17 মে শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। তাছাড়া প্লে অফের প্রথম ম্যাচটি অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি খেলা হবে 29 মে। প্লে অফের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ এলিমিনেটরের ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 মে শুক্রবার। প্লে অফের তৃতীয় ম্যাচ অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার 1 জুন রবিবার অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 3 জুন মঙ্গলবার। গ্রুপ পর্বের ম্যাচগুলি নতুন ভেন্যুতে অনুষ্ঠিত হবে, তবে প্লে অফের আসর ইডেনে বসছে কিনা তা স্পষ্ট জানায়নি বোর্ড। আইপিএল বন্ধ হওয়ার পরে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সুরক্ষিতভাবে দেশে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার পাশাপাশি বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্রস্তুত থাকার জন্য বলেছিল। চেন্নাই এবং হায়দ্রাবাদে গ্রুপ পর্যায়ে ম্যাচগুলি খেলার কথা থাকলেও বিসিসিআই নতুন যে সময়সূচি প্রকাশ্যে এনেছে সেখানে চেন্নাই ও হায়দ্রাবাদে একটি ম্যাচ দেখা যাবে না, যদিও দুই দল ইতিমধ্যে আইপিএল 2025 থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে বেঙ্গালুরুতে 2টি ম্যাচ আয়োজিত হবে। পাশাপাশি জয়পুর, দিল্লি, আহমেদাবাদ, লখনৌ এবং মুম্বাইতে হবে বাকি ম্যাচগুলি। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স 17 মে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে 23 মে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাছাড়া জয়পুরে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস মুখোমুখি হবে। অপরদিকে এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিডিএফের। কয়েক দশক ধরে এয়ার ইন্ডিয়ার শিলচর কলকাতা উড়ান বোরাকের বিমান যাত্রীদের জন্য অন্যতম উড়ান হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরও হঠাৎ করে আগামী 1 জুন থেকে এই বিমান পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবার মাধ্যমে প্রায় 200 বিমান যাত্রী প্রতিদিন যাওয়া আসা করে থাকেন এবং বরাকের বিমান যাত্রীদের জন্য এটি অন্যতম নির্ভরযোগ্য একটি পরিষেবা হিসেবে স্বীকৃত। অসুস্থ রোগী এমনকি মৃতদেহ আনা নেবার ক্ষেত্রেও এই পরিষেবা বরাকবাসীর একমাত্র উপায়। তাই হঠাৎ করে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে বরাকের বিমান যাত্রীদের প্রচুর অসুবিধা ভোগ করতে হবে। তিনি বলেন, এমন হলে ইন্ডিগো এবং অ্যাপ্লায়েন্স এয়ারের বাকি যে 2টি পরিষেবা রয়েছে তাদের টিকিট মূল্য আকাশ ছোঁয়া হবে এবং সাধারণ যাত্রীদের নাগালের বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল। তিনি আরও বলেন, এমনিতেই এই উপত্যকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা একদমই উন্নত নয়। আগামী বর্ষার মরশুমে আবার স্থলপথে বহির্ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে বাধ্য হয়ে বিমান যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করতে হয় উপত্যকাবাসীকে। এমতাবস্থায় এয়ার ইন্ডিয়ার এই উড়ান বন্ধ হলে অসম্ভব অসুবিধায় পড়বেন এখানকার নাগরিকরা। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা। জয়দীপ বলেন, শিলচরের বিমান পরিষেবা উন্নয়নের জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার খবর রয়েছে। গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির ব্যাপারে উদ্যোগ চলছে। বর্তমান বিমানবন্দরেও রাতে অবতরণের সুবিধা সহ বিভিন্ন কারিগরি উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু উড়ানে যদি কমে যায় তবে এসব পদক্ষেপের কোনো মূল্য নেই। তিনি বলেন, এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি, সাংসদ সবাইকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য চাপ দিতে হবে। তিনি আরও বলেন যে আগামী সেপ্টেম্বর থেকে আবার এই উড়ান চালু হতে পারে বলে যে খবর শোনা যাচ্ছে তা বাস্তবায়িত নাও হতে পারে, কারণ পুরোটাই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের ব্যবসায়িক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাই বর্তমান উড়ান যাতে বহাল থাকে সেই নিশ্চয়তা পাওয়া জরুরি। তিনি বলেন, যেখানে গুয়াহাটি, ডিব্রুগড় ইত্যাদি শহরে উড়ানের সংখ্যা বাড়ছে সেখানে শিলচরে উড়ান প্রত্যাহারের ঘটনা দুর্ভাগ্যজনক। তাই সবাইকে এই নিয়ে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অপরদিকে বেজাল মদ খেয়ে মৃত্যু হলো 15 জনের, গুরুতর অসুস্থ 6 জন। সোমবার পাঞ্জাবের অমৃতসরের মাজিদা এলাকায় ঘটনাটি ঘটেছে। মদ সরবরাহকারী প্রভজিৎ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মূল সরবরাহকারী সাহাব সিংয়ের নাম। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশের তরফে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
অমৃতসরের এসএসপি মনিন্দর সিং বলেছেন, সোমবার রাত 9:30 নাগাদ আমরা খবর পাই বেজাল মদ পান করে কয়েকজনের মৃত্যু হয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তদন্ত নেমে দ্রুত বেজাল মদ সরবরাহকারী প্রভজিৎ সিংকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে, 2টি এফআইআর দায়ের হয়েছে। অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সাহানি বলেন, মাজিতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমরা গতকাল রাতে জানতে পারি 5টি গ্রামের কিছু মানুষ বেজাল মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে 15 জনের মৃত্যু হয়েছে, 6 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের চিকিৎসা চলছে। আমরা ওই মদ সরবরাহকারীদের গ্রেফতার করেছি, তদন্ত শুরু করা হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রীকে একজাক প্রশ্ন কংগ্রেসের, অমিত শাহের ইস্তফা দাবি। পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করলেন নরেন্দ্র মোদী? এই প্রশ্ন তুলল কংগ্রেস। তৃতীয় পক্ষ আমেরিকার হস্তক্ষেপ কেন মানা হলো? পাকিস্তান যখন হামলাই করছিল তখন কেন স্রেফ প্রতিরোধ? কেন পাল্টা মারে ইন্দিরা গান্ধীকে অনুসরণের সাহস দেখাতে পারলেন না প্রধানমন্ত্রী? এভাবে একের পর এক প্রশ্ন মানে প্রধানমন্ত্রীকে টার্গেট করলেন কংগ্রেস মুখপাত্র তথা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এই প্রথম কংগ্রেস তুলল অমিত শাহের ইস্তফার ইস্যু। বললেন, পহেলগাঁওয়ে নিরাপত্তায় গাফিলতি হয়েছে বলে সরকার স্বীকার করেছে, কিন্তু অমিত শাহ ইস্তফা দিয়েছেন কি? সংসদের বিশেষ অধিবেশন ডেকে জবাব দিন মোদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের পরেই সংঘর্ষ বিরতির কথা সরকারিভাবে ঘোষণা করেছে ভারত। কিন্তু কেন আমেরিকা? তাছাড়া ট্রাম্প যেভাবে সংঘর্ষ বিরতির সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানের প্রসঙ্গ তুলেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছে রাহুল গান্ধীর দল। অন্যদিকে বিজেপি নামল ভারতীয় সেনা এবং নরেন্দ্র মোদীর গুণগানে। দলের মুখপাত্র সম্বিত পাত্র বললেন, প্রধানমন্ত্রী পাকিস্তানকে দুর্বল করে দিয়েছেন। অপারেশন সিন্দুর 100% সফল। ভারতীয় সেনার পরাক্রম বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের যে কোনো অংশে আমরা ঢুকে প্রত্যাঘাত করতে পারি। বিজেপি সূত্রে খবর, অপারেশন সিন্দুর এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করে শীঘ্রই বিজয় মিছিলের পরিকল্পনা করছে গেরুয়া শিবির। এমনকি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে অপারেশন সিন্দুরের সাফল্যের কর্মসূচি নেওয়া হতে পারে। কিন্তু কিসের 100% সাফল্য? প্রশ্ন তুলে ভূপেশ বাঘেলের মন্তব্য, 22 এপ্রিল পহেলগাঁওতে ঢুকে যে জঙ্গিরা নিরীহ নিরস্ত্র নাগরিকদের মেরে পালালো, তাদের ধরা না পর্যন্ত অপারেশন সফল হয়। সেনার পরাক্রম নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু দেশের নেতৃত্বের ব্যর্থতা তো প্রকাশ্যে। জয়রাম রমেশ মনে করিয়ে দিলেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে জবাব দেওয়ার যেসব অস্ত্রের কৃতিত্ব মোদীর নয়, বিগত সরকারের। আজকের বিশেষ সংবাদ এখানেই